রাজনীতিতে ভোটের হাওয়া, সংসদ নির্বাচন ঘিরে জোট মহাজোট মেরুকরণে নজর আওয়ামী লীগের। করোনায় 7 মাস পর 10-এর নিচে মৃত্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাহরাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ, বিক্রি হচ্ছে 80 টাকা দরে, মুরগির বাজারও চড়া। শান্তিতে নোবেল 2 সাংবাদিকের, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঘর গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলে নজর দিয়েছে কেন্দ্র। ইশতেহার তৈরিসহ বেশ কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এগোচ্ছে দলটি। নজর আছে জোট মহাজোটের মেরুকরণেও। কেন্দ্রীয় নেতারা জানান, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2008 সাল থেকে টানা তিনবার রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। গেল 13 বছরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আবারও জনগণের ম্যান্ডেট পেতে চায় দলটি। লক্ষ্য এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই 2.5 বছর আগেই সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব। অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে যোগ্য প্রার্থী বাছাই করতে চায় আওয়ামী লীগ। সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে ইশতেহার তৈরি সহ বেশ কয়েকটি বিষয় অগ্রাধিকার পেয়েছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশের উন্নতি হচ্ছে। রাজনীতির মাঠে এখন ব্যস্ত আওয়ামী লীগে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। 2022 সালের ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলনের আগেই প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের কমিটি চূড়ান্ত করা হবে। আমাদের দল শক্তিশালী আছে। দীর্ঘদিন বিভিন্ন উপজেলা জেলায় সম্মেলন হয় না, সেইগুলোকে আবার ঢেলে সাজানোর জন্য, তৃণমূলকে আবার সুসংগঠিত করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। ভোটের রাজনীতিতে জোট মহাজোটের মেরুকরণের বিষয়টি নজরে রেখেছে আওয়ামী লীগ। এটা একটা আদর্শিক সম্পর্ক, এটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল গোষ্ঠীর সম্পর্ক, এবং এটা একটা জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। এ নিয়ে ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বলেই মনে করেন আওয়ামী লীগ নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জনগণের যে আস্থাটা নষ্ট করেছে বিএনপি জামাত, এবং তাদের কারণেই এই দেশে প্রলম্বিত সামরিক শাসন অথবা দুঃশাসন জারি হয়েছিল। তাদের সেই অপকর্মের খেসারত বারবার আর যাই হোক বাংলাদেশের মানুষ দেবে না। সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিরোধ এবং জনগণের সামনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে কৌশল নির্ধারণের কাজ শুরু করেছে আওয়ামী লীগ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দ্বিতীয় দিনের মতো বোর্ডের বৈঠক চলছে। এতে চূড়ান্ত হবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। বৈঠকে আবেদনপত্র বিচার বিশ্লেষণ এবং মাঠ জরিপের প্রতিবেদন বিবেচনায় দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে এলাকায় জনপ্রিয়তা এবং দলের প্রতি আনুগত্যশীল থাকা। স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম করে যারা প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদেরকে ভবিষ্যতে কোনো পদ, পদবি ও মনোনয়ন দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
এবারকার মনোনয়নের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিদ্রোহ করলে দলের কোনো পদবিতে তারা ভবিষ্যতে থাকতে পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইতিহাসের পাতায় খুনি ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত, এ কারণে শিশু রাসেলকে হত্যা করে। বিএনপি 15 আগস্টের খুনিদের নিয়ে রাজনীতি করার কারণে দলটি ইতিহাসের আস্তাকুঁড়ে স্থান পাবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, কথিত বিদ্রোহের নামে হাজার হাজার সেনা সদস্যকে হত্যার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিশ্বাসঘাতক খুনি হিসেবে চিহ্নিত থাকবে। জিয়াউর রহমানের দল যারা করে, মির্জা ফখরুল, রিজভী, গয়েশ্বর বাবু, আরও যারা আছে, এরা লজ্জা পাবে। হাজার হাজার সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানদেরকে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য। সেটির জন্য একটি কমিশন গঠন করা দরকার। দীর্ঘ 7 মাস পর 10-এর নিচে নামল করোনায় দৈনিক মৃত্যু। 24 ঘন্টায় দেশে 7 জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের 11 মার্চ মৃত্যু হয়েছিল 6 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 645 জন। শনাক্তের হার 2.77%। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সাথে সাথে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 15,61,463 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 27,654 জনের। আর সুস্থতার হার 97.51%। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 23,302 জনের। বাহরাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। 10 অক্টোবর থেকে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে যেতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এক বার্তায় জানিয়েছেন, বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল। সে কারণে কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছিল। এখন তাদের প্রবেশের দুয়ার খুলল। এদিকে বাংলাদেশের করোনার টিকা সনদকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। 11 অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশন জানিয়েছে, দেশটির সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। 11 অক্টোবর ভোর 4টা থেকে বাংলাদেশ থেকে নেয়া টিকা সনদ কার্যকর হবে। জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকদের 2 ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর 10 দিন হোটেল বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। এদিকে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারে 10 লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা রপ্তানি করতে সেরাম ইনস্টিটিউটকে অনুমতি দিয়েছে ভারত সরকার। বাংলাদেশে কোভিশিল্ড টিকা সরবরাহে বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল সেরাম, কিন্তু ভারতে গত মার্চে করোনা তীব্র আকার ধারণ করলে সরবরাহ স্থগিত করে সেরাম। 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি হলেও পাওয়া গেছে মাত্র 70 লাখ। এ দফায় সেরামকে প্রায় 3 কোটি কোভিশিল্ড সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে চলতি মাসেই বাংলাদেশে আসবে 10 লাখ ডোজ। দৃষ্টি দেওয়া যাক নিত্যপণ্যের বাজারের দিকে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজ ও মরিচের বাজার। 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর কাঁচা মরিচের কেজি 170 টাকা। মুরগির দামও চড়া। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রতি বছরে একই সমস্যা, ভারতের পেঁয়াজ আমদানি কম হলে প্রভাব পড়ে দেশের বাজারে। টিসিবির তথ্য মতে 1 মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 58%। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। 1 সপ্তাহ আগেও এ দাম ছিল 35 টাকা। দেশি পেঁয়াজের কেজি 75 থেকে 80 টাকা, কারণ সরবরাহ কম। এছাড়া চাহিদা মতো আসছে না ভারতীয় পেঁয়াজ। এখন আমার দেশিটা বেচতেছে আপনার ধরেন 68-70,
আর ফরিদপুরে হাইব্রিড বেচতেছে 65 টাকা। তুলনামূলক ইন্ডিয়ান দাম বেশি, এই কারণে তো দেশিটার দাম একটু বাড়ছে। কেজি 68 টাকা, আগে 40 টাকা 45 টাকা কিনছি, কেজিতে পরে 30 টাকা বাড়ি আছে। ইন্ডিয়ানের উপর নির্ভর করে বাংলাদেশ, ইন্ডিয়ান দাম বাড়লে দেশের দাম বেড়ে যায়, ইন্ডিয়ান দাম কমলে দেশের দাম কমবে। ইন্ডিয়া বন্য হয়েছে এই কারণে বাজার বাড়ছে, ইন্ডিয়া বাড়ছে বলে বাজারে ইনপুটার বলতেছে। কাঁচামরিচের দাম এক সপ্তাহ আগের চেয়ে দ্বিগুণ। বৃষ্টি ও পানি জমে নষ্ট হওয়ায় প্রধান কারণ মনে করছেন ব্যবসায়ীরা। যদি ইন্ডিয়ান মরিচ না আসতো ময়ূর 200 টাকা কেজি, তাও দিতে পারতাম কি না তো বলা জানে। এই মানে পেঁয়াজের সাথে সাথে কাঁচামরিচ বিভিন্ন জিনিসের দাম অনেকটা বেড়ে গেছে। রসুন কিনছি 40 টাকা করে, এখন 60 টাকা 70 টাকা একদম, নিলে নেন না নিলে না। টমেটো 120 টাকা, সিম 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি 25 থেকে 35 টাকার মধ্যে। সবজির আমদানি হচ্ছে মানে এরকম না, মোটামুটি আছে। সিমের কেজি আছে আমাদের 80 টাকা 90 টাকা কেজি, তারপর শসা আছে 40 টাকা কেজি, টমেটো আছে 140। সিমের দাম তো এখনো কমে নাই। হ্যাঁ, তারপরে মরিচের দাম এখনো কমে নাই। না, বাজার নিয়ন্ত্রণ নাই, তারা সব কিছু করতে পারে, করে না। মুরগির দাম সাধারণের নাগালের বাইরে। পাকিস্তানি মুরগি পিস 350, দেশি 500 আর ব্রয়লার মুরগি এখন বিকোচ্ছে 160 থেকে 70 টাকা কেজিতে। দেশিটা 500, 450, 480 টাকা কেজি বেচা কিনো। ব্রয়লার 170 টাকা বেচা কিনে বেচা, পাইকারি বেচা 160 টাকা। এখন খাদ্যের দাম বাড়ি যাও না, মুরগির দামও বাড়ি গেছে স্যার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ডিম ক্যান্সার প্রতিরোধ করে শরীর গঠনে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ করে, শিশুর শারীরিক মানসিক বিকাশেও সহায়ক ডিম। ব্রিটিশ মেডিকেল জার্নালের তথ্য বলছে দৈনিক একটি ডিম হার্টের ক্ষতি নয় বরং উপকার করে। রাজধানীর একটি হোটেলে বিশ্ব ডিম দিবসের আলোচনায় যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম জানান, পোলট্রি খাতের উন্নয়নে সব রকম সহায়তা দেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। ডিম নিয়ে নানা রকম কথা প্রচলিত। কেউ বলেন ডিম বেশি খাওয়ার কথা, আবার কেউ কম। অথচ পুষ্টিবিদরা বলছেন কম বা বেশি নয়, ডিম খেতে হবে পরিমাণ মতো। ডিম যেমন চোখ ভালো রাখে, তেমনি চুল পড়া রোধ করে, ভালো রাখে দাঁত, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল, আর ডিমনেশিয়া ও অ্যালঝাইমার্সের মতন রোগ প্রতিরোধও করে। নিয়মিত ডিম খেলে কমে স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি। হাড় ক্ষয় প্রতিরোধ করে বার্ধক্যে চলার শক্তি যোগায়। খুব সাধারণ এই ডিম। তাই তো পুষ্টিবিদরা ডিমকে বলছেন সুপারফুড। বছরে অন্তত 180টি ডিম খাওয়ার কথা বলেন পুষ্টিবিদরা। তবে বয়স অনুযায়ী পুষ্টিবিদের পরামর্শ নেওয়ারও কথা বলেন তারা। যার কোনো ডিজিজ নাই, যার কোনো সমস্যা নাই, সে দিনে 3টা ডিমও খেতে পারে। কিন্তু যাদের ধরেন অলরেডি অ্যাথেরোস্ক্লেরোসিস বা হার্টের কোনো ডিজিজ আছে, ওই ডিজিজ কোন ধরনের, তার লিপিড প্রোফাইলটা কত, তার উপরে ভিত্তি করে তখন ডিমের সংখ্যাটা ঠিক করা উচিত। ডিমের এসব গুণাগুণের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব ডিম দিবসের আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী ও অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, পোল্ট্রি ফিডের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে সরকার কাজ করছে। বিএসটিআই এর সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরের টানাপোড়েনের নিরসনের আশ্বাস দেন মন্ত্রী। করোনাকালীন সময়ে যে একটা ভয়াবহ বিপর্যস্ত অবস্থা ছিল, সেখানে অ্যাসোসিয়েশন থেকে যখন যে বিষয়গুলো বলা হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু সেগুলোকে অ্যাড্রেস করেছি, সমাধানের চেষ্টা করেছি। পোলট্রি ফিডের দাম বাড়ছে, ফিশের ফিডের দাম বাড়ছে, অন্যান্য ফিডের দাম বাড়ছে, কিভাবে সেগুলোকে বন্ধ করা যায় সেজন্য আমরা তৎপর রয়েছি। দেশে এবছর প্রায় 1800 কোটি ডিম উৎপাদিত হয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি দাম নাগালে রাখার আহ্বান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যে ইম্পর্টেন্ট যে আমাদের ডিম, এটি যাতে মানুষের মধ্যে সহজ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার নোবেল পুরস্কারের খবর। শান্তির নোবেল জিতলেন 2 সাংবাদিক। নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ এ পুরস্কার পেলেন। সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তারা গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিরলস কাজ করে গেছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। গণতন্ত্র ও টেকসই শান্তির পূর্বশর্ত হল বাক স্বাধীনতা, আর মত প্রকাশের স্বাধীনতায় অবদান রাখায় এবার শান্তির নোবেলে সম্মানিত হলেন 2 সাংবাদিক। নরওয়ের নোবেল কমিটি সংবাদ সম্মেলনে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মোরাতভের নাম ঘোষণা করে।
for their courageous fight. ফিলিপাইনের ম্যানিলা ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম র্যাপলার এর যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়া রেসা প্রায় 2 দশক সিএনএন এর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আর নোভাজা গাজেদা পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ও টানা 2 যুগের প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতিতেও কয়েক দশক ধরে রাশিয়ার বাক স্বাধীনতা রক্ষায় লড়াই চালিয়ে আসছেন। 2020 সাল পর্যন্ত মোট 101 বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে, আর এখন পর্যন্ত এ পুরস্কার পেয়েছেন 135 জন, যাদের মধ্যে 107 জন ব্যক্তি ও 28টি প্রতিষ্ঠান। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আইন থাকলেও ভরণ পোষণের মামলা করতে মা বাবার অনীহা, সামাজিক উদ্যোগের তাগিদ। বঙ্গবন্ধু টানেলের টিউবে এবার বসবে স্ল্যাব, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষের আশা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। যে বাবা মা নিজে না খেয়ে না পড়ে সন্তানদের পরম মমতায় বড় করেন, বৃদ্ধ হলে সেই সন্তানই আর দেখে না তাদের। অসহায় এসব বাবা মার দেখভালের জন্য 2013 সালে হয় পিতামাতার ভরণ পোষণ আইন। তবে শত বঞ্চনার শিকার হয়েও সন্তানের বিরুদ্ধে মামলা করতে অনাগ্রহী পিতামাতারা। আইনটি কার্যকরে সামাজিক ও সরকারের বিভিন্ন সংস্থার উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। শাকেরা আরজুর রিপোর্ট। মা অসুস্থ, কে নিবে দায়িত্ব? সিরাজগঞ্জের শাহজাদপুরে তাই অসুস্থ বৃদ্ধ মাকে মাজারে ফেলে পালিয়ে যায় সন্তানরা। ঢাকার কমলাপুরের রেল স্টেশনে বৃদ্ধ বাবাকে ফেলে যায় ছেলে। অসহায় বাবা মার দুঃসহ জীবন কাটে মানুষের দয়ায়। অন্যদিকে লক্ষ্মীপুরের ঘরের উঠোনে 7 সন্তানের জনক অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে রাখে সন্তানরা। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের উদ্যোগে বৃদ্ধের ঠাঁই হয় মেয়ের বাড়িতে। পরে ক্ষমা চেয়ে বাবাকে ফিরিয়ে নেয় ছেলেরা। বাবা মার ভরণ পোষণ সন্তানের পারিবারিক ও মানবিক দায়িত্ব হলেও সিরাজগঞ্জ, লক্ষ্মীপুরের মতো সারা দেশেই অনেক পরিবারের সন্তানরা বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের আর খোঁজ নেন না। দিনে দিনে হন তারা বঞ্চনার শিকার। ফলে বাস্তবতার প্রয়োজনে তৈরি করা হয় পিতামাতা ভরণ পোষণ আইন। এ আইনে বলা হয় প্রত্যেক সন্তানকে তার মা বাবার ভরণ পোষণ দিতে হবে। আইন না মানলে মামলা করতে পারবেন অভিভাবকরা। 3 মাসের জেল সহ রয়েছে 1 লাখ টাকার আর্থিক জরিমানা। মানুষকে বোঝাতে হবে তার নৈতিক দায়িত্বটা। এখন যদি কেউ এই আইনটা না মানেন, কেউ যদি তার পিতামাতাকে ভরণ পোষণ সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু এখন মামলা করা যাবে, এটা ফৌজদারি অপরাধ হবে। তবে এই আইন সম্পর্কে জানেন না অনেক অভিভাবক। জানলেও সন্তানের বিরুদ্ধে মামলা করতে চান না তারা। সমাজ কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও এবং সামাজিক কর্মী যারা আছেন, তারা যদি একটু খোঁজ খবর রাখেন যে জেল জরিমানার ভয়ে হয়তো ঘরে তুলে নিল, পরে দুর্ব্যবহার করছেন কিনা বা যথেষ্ট পরিমাণ ভরণ-পোষণ দিচ্ছেন কিনা, তাহলে কিন্তু এই আইনের বিষয়ে আরেকটু মানুষ জানতেও পারে। লিগ্যাল এইড কিন্তু এই ধরনের যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে ধরেন সমাজের যারা অন্যান্য জনপ্রতিনিধি আছেন, যারা আইন অঙ্গনের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারেন। মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করার পাশাপাশি এই আইন অনুযায়ী দাদা দাদি নানা নানিকেও ভরণ পোষণ দিতে হবে। তবে সেক্ষেত্রে বাবা যদি বেঁচে থাকে তাহলে সন্তানকে দাদা দাদির এবং মা বেঁচে থাকলে নানা নানির ভরণ পোষণ করতে হবে না।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবে স্ল্যাব বসানোর কাজ শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী জানান, গেল বৃহস্পতিবার টিউবের খনন কাজ শেষ হওয়ায় এবার অভ্যন্তরে বসানো হবে স্ল্যাব। 2022 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে সম্পন্নের চেষ্টা চলছে। মূল টানেলের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। 2 সুড়ঙ্গে 2টি করে মোট 4টি লেন থাকবে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি এসে পৌঁছায়। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কোনো মহলের প্ররোচনা আছে কিনা সেদিকেও নজর রাখছে সরকার। 2 দিনের সফরে জোরপূর্বক উদ্বাস্তু মিয়ানমারের নাগরিকদের উখিয়া ও টেকনাফের ক্যাম্প পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। রংপুর নগরীতে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ আসমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পলাতক রয়েছে স্বামী মিলন। পুলিশ জানায়, নগরীর প্রেস ক্লাব এলাকার চা বিক্রেতা মিলন মিয়া, স্ত্রী আসমা বেগম ও 2 ছেলে মেয়ে সহ মুলাটোলায় ভাড়া বাসায় থাকত। সকালে মিলন তার শ্বশুর বাড়িতে ফোন করে জানায় স্ত্রী আত্মহত্যা করেছে। এ কথা বলেই ফোন কেটে দিয়ে সে পালিয়ে যায়। খবর পেয়ে আসমার স্বজনরা এসে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। স্বজনরা জানান, মিলন মিয়ার পরকীয়ার বিষয় নিয়ে গেল বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে কথা কাটাকাটি ও ঝগড়া হয় আসমার। এদিকে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলছে পুলিশ, আর অভিযান চলছে পলাতক মিলন মিয়াকে গ্রেফতারে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কমে আসছে একান্নবর্তী পরিবার, ভাঙছে আত্মিক বন্ধন, যার প্রভাব পড়ছে উঠতি শিশু মনে। যূথবদ্ধ একটি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যৌথ জীবনের বহুমাত্রিক দিক তুলে ধরেছেন অখিল পোদ্দার। কুমিল্লা দেবিদ্বারের মুক্তিযোদ্ধা আলী আজম ঢাকায় ঠিকানা গড়েছিলেন বনশ্রীতে। ডুপ্লেক্স ফ্ল্যাটে 51বর্তী এই পরিবারে বাস করেন 32 সদস্য। আলী আজমের স্ত্রী রত্নগর্ভা। কমাস আগে 3 দিনের ব্যবধানে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। সেই থেকে হাসি আনন্দ কমেছে এই পরিবারে, কিন্তু বেড়েছে আত্মিক বন্ধন। আমরা সবাই বাসায় একসাথে মিলে ক্যারাম বোর্ড খেলি, লুডো খেলি, দাবা খেলি, আরো অনেক খেলা খেলি, কানামাছি খেলি। পড়ালেখাটা আমাদের ক্ষেত্রে সাহায্য হয়, কারণ আমাদের বড় অনেক আপুরা আছে। কোনো প্রয়োজন লাগলে আপুদেরকে বলি। যৌথ পরিবার বদলে দিয়েছে জীবনের সৌন্দর্য। একে অপরের সঙ্গে মিলেমিশে ভালো আছেন সবাই। একটা বাচ্চা নিয়ে তো সবচেয়ে বড় টেনশন। যেমন আমি অন্যান্য ভাবিদের দেখে বসে বলে মানে 1000বার ফোন করে যে বাচ্চার কি হলো, একটা বুয়া আসে, বুয়ার কাছে তো বাচ্চাটা সেফ না। আমাদের মধ্যে অন্যদিকে ডাইভার্ট হওয়ার কোনো সুযোগ নাই। শান সৈকতের মধ্যে বড় হওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। যদি সকলের মাঝে সুন্দর বন্ধন তৈরি না হয়, তাহলে সেই পরিবারে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। দিনভর পাখির মতো কিচির মিচির এই বাড়িতে অবসাদ বাসা বাঁধে না খুব একটা। অশান্তি এলেও তা মিটে যায় তাৎক্ষণিক। প্রত্যেকের মাঝেই তাই ছাড় দেওয়ার মানসিকতা বেশ প্রকট। এক পাতিলে খাই, এতগুলো মানুষ একসাথে পাক শাক করা হয়, মানে সবাই আশ্চর্য হয়ে যায়। আমাদের নানির 8 জন মেয়ে, 3 জন ছেলে। তারপরে ওই ফ্যামিলি থেকে আমরা শিখে আমরা আমাদের নিজের ফ্যামিলিতে আসছি। আমি একটা রুক্ষ কথা বলে ফেললাম, পরক্ষণে আমার মনে হয় আমার এইভাবে বলাটা মনে ঠিক হয় নাই। মুক্তিযোদ্ধা আলী আজমের এই বাড়িটিকে যদি আমরা একটি বাগান মনে করি, তাহলে এরা হচ্ছে সেই বাগানের একটি ফুল। আর ফুলের সুবাস, সুঘ্রাণ এখনও রয়েছে বলেই ভাইদের মধ্যে যে যেখানেই থাকুক সন্ধ্যার পরে এই বাগানে ফিরতে ব্যাকুল, যেটি
যৌথ পরিবার রক্ষার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই চ্যালেঞ্জে বেশিরভাগ মানুষ হেরে যাচ্ছেন বিধায় যৌথ পরিবার ভেঙে খান হচ্ছে, আর সমাজে দেখা দিয়েছে নানাবিধ অশান্তি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, বনশ্রী, ঢাকা। দিচ্ছি আরেকটা সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রেলওয়ে পূর্বাঞ্চলের রুটে চলন্ত ট্রেনে বাড়ছে পাথর ছোড়া, গেল 9 মাসে আহত 29। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। রাজধানীতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের বেদখল হওয়া মাঠ ও পার্ক শিগগিরই দখলমুক্ত করা হবে। রমনা লেকে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার আরও বলেন, রাজধানীর দখল হওয়া বেশ কিছু খেলার মাঠ ও পার্ক এরই মধ্যে উদ্ধার করা হয়েছে, বাকিগুলোর জন্য অভিযান অব্যাহত থাকবে। রমনা পার্কের সৌন্দর্য বর্ধন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়ে সচিব আরও বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সব পার্ক আধুনিকায়ন করা হবে। বিলিভার্স অ্যাংলার বিডির উদ্যোগে রমনা লেকে রুই, কাতলা সহ দেশীয় প্রজাতির বিপুল পরিমাণ মাছ অবমুক্ত করা হয়। অনেক সময় অনেক জায়গায়, অনেক জেলা এবং ঢাকায়ও গণপূর্ত অধিদপ্তরে অনেক জায়গায় এরকম বেদখল হয়ে আছে, মামলা কর্তার সাথে জড়িত আছে। কিন্তু আমরা এইগুলি যেগুলি অবৈধ দখল হয়ে আছে সেগুলি উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি, যেগুলি মামলা কর্তার সাথে জড়িত সেগুলি যথাযথভাবে আমরা মামলা করতে লড়ে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যে কয়েকটা জয়লাভ মানে আমরা জিতেছি, আমাদের পক্ষে রায় এসেছে, আমরা খুব দ্রুত সেগুলি উচ্ছেদে যাব। অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শারদীয় দুর্গাপূজা উদযাপনের দাবি জানিয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক সোমেন সাহা বলেন, দীর্ঘ 14 বছর ধরে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুর্গাপুজোর আয়োজন চলে আসছে, অথচ এবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে করা আবেদনে মেলেনি সাড়া। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করলে মন্ত্রী তাজুল ইসলাম পূজা উদযাপনের অনুমতি দেন। তারপরও পূজা আয়োজনে দক্ষিণ সিটি কর্পোরেশন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন কমিটির নেতারা। এ অবস্থায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশা ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলন্ত ট্রেনে পাথর ছোড়া বাড়ছে। গেল 9 মাসে 110টি ঘটনায় আহত হয়েছেন 29 যাত্রী। চট্টগ্রামের 36টি স্পটে প্রায়ই ঘটছে পাথর নিক্ষেপের এই ঘটনা। এই অবস্থায় কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি গণ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রেল পুলিশ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রেলওয়ের তথ্য বলছে সারা দেশে রেলপথ আছে 2900 কিলোমিটার। এর মধ্যে 20টি জেলার উপর দিয়ে ট্রেন চলাচলের সময় প্রায়ই ঘটছে পাথর নিক্ষেপের ঘটনা, আহত হচ্ছেন যাত্রী। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে চলছে প্রচার। একটি দুর্ঘটনা মানে তো সারা জীবনের কান্না। ট্রেনে পাথর নিক্ষেপের সাথে দুষ্কৃতিকারীদের পাশাপাশি মাদকসেবীরাও জড়িত। প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার কথা বলছেন স্থানীয়রা। একটা মানুষ না বুঝে না শুনে হয়তো খেলার চলে একটা পাথর নিক্ষেপ করে একদিকে রেলের ক্ষতি করছেন, পাশাপাশি অন্যদিকে দেখা যাচ্ছে একটা মূল্যবান সম্ভাবনাময় একটা প্রাণ আমাদের মাঝ থেকে সরে যাচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে যদি আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, রেলওয়ে পুলিশের নজরদারি যদি বাড়া দেয় তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা সম্ভব হবে। বিশেষ করে আমাদের যারা রেল লাইন সংশ্লিষ্ট যে বাসস্থানগুলো আছে যারা থাকে, তারা যদি একটু সচেতন উদ্যোগ নেয়, আশা করি এটা দূর হয়ে যাবে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে কাজ করছে রেল পুলিশ। আমরা কিন্তু প্রতিটা পয়েন্টে কিন্তু সেটা আমরা কিন্তু মোটিভেশনমূলক প্রোগ্রামগুলো কিন্তু করছি এটা করার জন্য, এবং আমাদের কোনো ঘাটতি নাই। এটা সবার এই যে সচেতনতার একটা কথা যেটা বললাম, সবাইকে সচেতন হতে হবে। সবাই যদি সেটা সচেতন হয় তাহলে কিন্তু এটা কিন্তু আর থাকবে না। রেল পুলিশ বলছে পূর্বাঞ্চলের 5টি ও পশ্চিমাঞ্চলের 65টি স্পট স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। 3 দিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমে এসেছে। সম্প্রতি অতি বৃষ্টি ও গরমের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমে যায় বাজারে। ফলে দাম বেড়ে 180 থেকে 200 টাকা কেজিতে ওঠে। এ অবস্থায় ভারত থেকে মরিচ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, আর আমদানি স্বাভাবিক থাকায় কমেছে দাম। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। এ পর্যায়ে খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আজ ওমান এ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। মাস্কাটে একদিন কোয়ারেন্টাইনে থাকার পর 3 দিন অনুশীলন করে মাহমুদুল্লাহ বাহিনী। এবার প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন তারা। টি-20 বিশ্বকাপের প্রথম পর্বের ভেন্যু এটি। ফলে মূল ভেন্যুতে খেলার অভিজ্ঞতাও হয়ে যাবে টাইগারদের। এরপর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনীতিতে ভোটের হাওয়া, সংসদ নির্বাচন ঘিরে জোট মহাজোট মেরুকরণে নজর আওয়ামী লীগের। করোনায় 7 মাস পর 10-এর নিচে মৃত্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাহরাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। পেঁয়াজের দাম সপ্তাহের